সাফা রান্নাঘরে উকি ঝুঁকি দিচ্ছে, তাকে এখন কোনো অংশেই খাবার চোরের চাইতে কম মনে হচ্ছে না। যদিও খাবার চুরি করার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সাফা নিজেকে সম্পূর্ণ দরজার দিকে আড়াল করে মাথা কাত করে রান্নাঘর পর্যবেক্ষণ করছে। এত বড় রান্নাঘর সে আগে কখনো দেখেনি। রান্নাঘরের এক পাশে মোহনা আর এক পাশে ইফতেখার কাজ করছে। ইফতেখার রান্না করছে আর মোহনা সবজি কাটাকাটি করছে। সাফা রান্নাও পারে না, তবুও সে রান্নাঘরে এসেছে। একা একা থাকতে ভালো লাগছে না। রাফা কোথায় যেন গেছে, সাফা জানে না। সাফা এবার মাথা ঘুরিয়ে নেবে, এমন সময় ইফতেখার বলে, টুকটুকির মতন উকি ঝুঁকি না দিয়ে এদিকে চলে এসো, মিষ্টির দোকান। সাফা চৌকিতে তাকায়, ঠাস ঠাস পায়া ফেলে এক প্রকার লাফিয়ে ইফতেখার পাশে দাঁড়ায়। ইফতেখার মুচকি হাসে, সাফাও দাঁত বের করে হাসে। সাফা বলে, আপনি আমাকে দেখলেন কিভাবে? রান্নাঘরটাই একমাত্র মহিলাদের ঘর, বুঝতে? তাই এখানে একটা ফুলের পাপড়ি উড়ে আসলেও টের পাওয়া বড় ব্যাপার না। একা থাকতে ভালো লাগে না মা? সাফা মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ। ইফতেখার হেসে এক হাতে জড়িয়ে নেয়। মোহনা গাল টেনে দেয় আর বলে, রাপা ঠিক নামকরণ করছে, মিষ্টির দোকান একটা। সাফা লজ্জা পায়, মাথা নিচু করে ইফতেখার আবার মুচকি হাসে। সাফা এবার বুঝতে পেরেছে এই হাসি কোথায় দেখেছে। এটা তো নিভ্রনীলের হাসির কার্বন কপি। সাফা বুঝতে পেরেছে ইফতেখারই নিভ্রনীলের মা, তাই একটু হেসে বলে, আপনার হাসি একদম আপনার ছেলের মতো। ইফতেখারের মনে চাপা কষ্ট জন্মায়। সেই কষ্ট দেখা না গেলেও সাফা দেখে, তাই কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইফতেখার মুখের হাসি টেনে বলে, ও আমার মতোই দেখতে হয়েছে, শুধু নাক আর চুলগুলো তার বাবার মতন, আর চোখগুলো ভিন্ন ধাঁচে। ওর চোখ দেখতে তো ছোটবেলায় কেউ মানতেই চাইতো না এটা আসল নাকি নকল। ওর দাদি তখন বলতো এটা আসলি, কিন্তু তবুও কেউ কেউ দ্বিমত পোষণ করত। তখন নিভ্র চোখে হাত দিয়ে কান্না করত আর আধো আধো গলায় বলতো, বলেই দৌড় লাগাতো। আর কেউ গাল টানলেই রেগে মনে হয় চোখ মুখ লাল হয়ে যেত। গালে দুই হাত দিয়ে সেই বড়দের, বিশেষ করে মেয়েদের সামনে ঘুরতো। বাচ্চা থেকে সে রাগী আর জিদ্দি। তবে তোমার চোখটাও খুব সুন্দর, একদম নীলাভ আকাশ। কথাগুলো বলেই ইফতেখার হাসে। সাফা এক দৃষ্টিতে তাকিয়ে সে হাসি দেখে, অসাধারণ সেই হাসি। বয়স তো কম হবে না, তবুও কত সুন্দর লাগছে মহিলাটাকে। সাফা অবাক তার এই রূপ দেখে। কিছুক্ষণ পরেই সাফার মনে পড়ে সেও তো গাল টেনেছিল। ইস, কি কাজগুলোই না সে করছে। সব কাজের জন্য একবার সরি বলা লাগবে। সাফা মোহনার পাশে ঘেঁষে আদুরে কণ্ঠে বলে, আমি কাটি আন্টি। আরে না, ছুরি দিয়ে কাটতে গেলে যদি তোমার হাত কেটে যায়। না বাবা, দরকার নেই। রাপা এসে যদি দেখে তার মিষ্টির দোকানের কিছু হয়েছে, তবে তো শেষ। প্লিজ আন্টি দেন না, আমি একটু কাটি, প্লিজ প্লিজ। সাফার এমন কথা শুনে মোহনা আর না করতে পারে না, বলে, আচ্ছা, কিন্তু সাবধানে। ঠিক আছে। সাফা পেঁয়াজ কুচি করতে গিয়ে কেঁদে কেটে একাকার করে ফেলেছে। চোখ লাল হয়ে এসেছে। চোখ খুলতেও পারছে না, আবার বন্ধ করতেও পারছে না। তার এমন অবস্থার জন্য কখন যে হাতের আঙ্গুল কেটে গেছে এটাও সে টের পেল না। মুখ উপর করে সে পেঁয়াজের ওপর ছুরি চালাচ্ছে। ইফতেখার আর মোহনা অন্য কাজে বিজি। সাফা মনে হচ্ছে তার হাতে খুব জ্বালা করছে, কিন্তু সে নিচের দিকে তাকাতেই পারছে না। ইফতেখার ঘুরে তাকায়। আল্লাহ!
বলে মৃদু চিৎকার করে। সাথে সাথে মোহনাও এগিয়ে এসে দেখে এই অবস্থা। ইফতেখার সাফার আঙ্গুল চেপে ধরে, তার চোখ হাত দিয়ে মুছে দেয়, তাকে সামনের রুমে নিয়ে আসে। সাফার তো এবার খুব জ্বালা করছে। জানার পরে মনে হয় জ্বালাটা দ্বিগুণ হয়ে গেছে। সাফাকে সোফায় বসানো হয়েছে। ইফতেখার উত্তেজিত হয়ে বলে, তুমি কেন খাটতে গেলে মা? পারো না যা তা আগে শিখতে হয়, তারপরই করতে হয়। তুমিও না। নিভ্র মাত্রই হসপিটাল থেকে এসেছে। দরজার দিকে দিয়ে ঢুকতেই ইফতেখার আর মোহনাকে সোফায় ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে সে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ মাঝে বসে থাকা সাফাকে কান্না জড়িত অবস্থায় দেখে সে থমকালো, দুপা এগিয়ে আসলো, এসেই নিচের দিকে তাকিয়ে অবাক হয়। সাফার হাতে রক্ত ফ্লোরে পড়ে একটা বাজে অবস্থা হয়ে আছে। নিভ্র জানে সাফার রক্তে ফোবিয়া আছে। সাফা বলে, আমি পারি আন্টি, কিন্তু পেঁয়াজগুলো ভালো না বুঝলেন, তা না হলে আমাকে তো কাটতে হতো বলুন। বলেই নিচের দিকে তাকাতে যায়। তার আগেই নিভ্র এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে সাফার সামনে। নিভ্র এমন কাণ্ডে সাফা থ মেরে তাকিয়ে থাকে। নিভ্রের সেই দিকে তেমন পাত্তা নেই। সে উত্তেজিত গলায় বলে, তোমার সব সময় ফাজলামি করতে ভালো লাগে না? সব কিছু লিমিট থাকে, কিন্তু তোমার কেয়ারলেসের কোনো লিমিট নাই। ফাজিল মেয়ে একটা, নিজের প্রতি যত্নবান হও। তুমি কি 2 বছরের বাচ্চা নাকি? ফাউল মেয়ে। ময়না, ফার্স্ট এড বক্স নিয়ে আয় তাড়াতাড়ি, হারি আপ। সাফা সহ বাড়ির সবাই হতভম্ব নজরে দেখছে। ইফতেখারের তো চোখ বড় বড় হয়ে গেছে। সে এই পর্যন্ত একটা উত্তেজিত হয়ে রোগী দেখতে দেখেনি নিভ্রকে। দুই যাই অবাক হয়ে একজন আরেকজনের মুখে দেখছে। সাফা নিভ্রকে দেখছে। এলোমেলো চুল মাথা নিচু করে সাফার হাতের দিকে তাকিয়ে আছে। নিভ্র সাফার হাতটা টেনে নিজের কাছে নিয়ে নেয়। সাফা অপলক ভাবে দেখছে তাকে। সাদা শার্ট কালো প্যান্ট, সাদা শার্ট কালো প্যান্ট, শার্টের হাতা ভাঁজ করা, ডান হাতে অ্যাফরন আর থ্যাটোস্কোপ। ঘামে শরীর ভিজে আছে। সাফা মনে মনে বলে, লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর হওয়ার মানে হয় কেন? না হয় না, কি দরকার এত সুন্দর হওয়ার? এই সুন্দর তাকে একটুও নাড়াতে পারেনি, কিন্তু এই বুকে ধুকপুকানি শব্দটা তাকে নাড়িয়েছে। যখন নিভ্র বুকের মাথা রেখেছিল তখনই কাঁপিয়েছে তাকে। ভয়ঙ্কর ভাবে আহত হয়েছে সে। দুই হৃৎপিণ্ডের শব্দ এক হওয়াতেই এই অনুভূতি তাকে ছুঁয়েছে। ইস, কি একটা অনুভূতি ছিল! সাফা চোখ বুজে নিঃশ্বাস নেয়। ময়না এগিয়ে এসে বক্স দেয়। নিভ্র যত্নের সাথে স্যাভলন তুলায় লাগিয়ে সাফার কাটা হাতে লাগায়। সাফার একটা চাপা চিৎকার কানে আসে। আউচ! সাফা নিচের দিকে তাকাতে চায়। নিভ্র শাসনের সুরে বলে, নিচে তাকাবে না। তোমাকে কি আমি একবারও তাকাতে বলেছি? না, বলিনি, তাই তাকাবে না। আর আপনি ওর মাথা চেপে ধরেন তো। ফাজিল মেয়ে যা বলবে তার বিপরীতটাই করবে ম্যাডাম। ইফতেখার যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। তার ছেলে আজ এত বছর পরে তার সাথে কথা বলছে। ব্যাপারটা সত্যি তার কাছে খুব আনন্দের। খুশিতে তার মুখ চকচক করে ওঠে। এগিয়ে এসে সাফার মাথা জাপটে ধরে যাতে তাকাতে না পারে। নিভ্র যত্নের সাথে সাফার হাতে ওষুধ লাগিয়ে দেয়, জ্বালা যাতে না করে, তাই মাঝে মাঝে ফু দিয়ে দিচ্ছে। বাড়ির কাজের লোক সহ সবাই অবাক। অভ্র 2 তালা সিঁড়ির কাছে তাকিয়ে আছে। প্রথম থেকে সে তার মা আর কাকির কথা শুনে রুম থেকে এগিয়ে এসেছে। সাফাকে এভাবে দেখে তার ভয় হয়। তাড়াতাড়ি এগিয়ে আসতেই নিভ্র তার আগেই এগিয়ে গেছে, তাই সিঁড়িতে দাঁড়িয়ে পড়ে। বুকে হাত দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচের রুমে চলে যায় অভ্র। দরজাটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। না চাইতেও চোখ দিয়ে গড় করে পানি ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে। অভ্র 2 হাতে নিজের চোখ মুছে নেয়, আবার পানিতে গাল ভরিয়ে ওঠে। অভ্র আরিয়ান সামনে দাঁড়িয়ে
পরে নিজের দিকে একবার তাকায়, লাল লাল চোখে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, নিজের আবার বলে, এত আবেগ কবে থেকে জন্মে গেছে তোর অব্র? তুই তো এমন ছিলি না, তবে এখন কেন? কেন নিবিড়ের প্রতি তোর জেলাসি কাজ করছে সাপার জন্য? তবে কি এটাই প্রথম ভালোবাসা? তবে কি এটাই সেই ভয়ঙ্কর অনুভূতি? তবে কি আমি প্রেমে পড়েছি? অভ্র বিছানায় বসে পড়ে, মাথাটা দিয়ে নিচের দিকে তাকায়। নিভ্রর কথা মনে হতেই সে উঠে দাঁড়ায়। তার ভাই তাকে অনেক ভালোবাসে, এমনকি সেও। একটা মেয়ের জন্য ভাইয়ার ভালোবাসা কখনোই ফাটল ধরাবে না, কখনোই না। কথাগুলো নিজের মনে বিড়বিড় করে অভ্র আর পায়চারি করছে। ইফতেখার মনে প্রশ্ন জাগে, শুধু তার না, উপস্থিতি সবার মনেই জাগে, কিন্তু কেউ সেই প্রশ্ন করার সাহস পায় না। নিভ্র দাঁড়িয়ে পড়ে, তার এত সময়ে এখন হুঁশ আসে। সাফার দিকে তাকিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিভ্র বুঝতে পারে উত্তেজিত হয়ে সে সবার মনে প্রশ্ন জন্ম দিয়েছে, কিন্তু এখন সে উত্তর দেবে কি? সাফার প্রতি এই অধিক যত্ন কেন? এত কেন কষ্ট লাগে সাফার কষ্ট হলে? কেন সাফার আশেপাশে থাকলে পৃথিবীটা অন্যরকম লাগে? সে নিজেই জানে না এর উত্তর কি। নিভ্র সাফার চোখের দিকে তাকায়। সাফার চোখ নামিয়ে নেয়। নিভ্র নিজে থেকে সবাইকে উদ্দেশ্য করে বলে, এভাবে তাকিয়ে থাকার কি আছে? যে যার কাজে যাও। ডাক্তার হিসেবে রোগীকে দেখা আমার কাজ নাকি তোমাদের? নিভ্রর এমন ঝাঁঝালো কথায় সবাই মাথা নিচু করে। নিভ্র আবার বলে, এভাবে না থেকে যাও। আর তুমি? সাফার দিকে তাকিয়ে বলে, মেডিসিন দিয়ে দিচ্ছি, টাইম টু টাইম মেডিসিন নিবে, ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিছুটা সামনে গিয়ে আবার সাফার দিকে তাকিয়ে বলে, দুষ্টুমির বয়স আর নেই, তাই এগুলো বাদ দাও। যা পারো না তা করার দরকার কি? বাসায় কি লোকের অভাব পড়েছে নাকি? যত সব। বলেই গটগট করে পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উঠে পড়ে। তার মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকলে সে আরো উল্টোপাল্টা কাজ করে ফেলতে পারে। তাই সাফার থেকে দূরে থাকাই ভালো। মেয়েটা তাকে এভাবে যন্ত্রণার মুখে ফেলে দিচ্ছে কেন? ইফতেখার মনে হচ্ছে এরা আগে থেকেই পূর্ব পরিচিত, কিন্তু প্রশ্নটা করলো না। সাফাকে দাঁড় করিয়ে বলে, ও এমনই, কিছু মনে করবে না, বুঝলে? চলো রুমে। সাফা নিজের বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। তার মনে প্রজাপতিরা ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে। মনের মাঝে সুপ্ত খুশিরা মুখ ফুটে উঠেছে। তার কি হচ্ছে তা জানে না, তবে সে প্রেম নামের ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আর সে জানে এই রোগের মেডিসিন ডাক্তার সাহেবের কাছে আছে। আবার মনে হচ্ছে আছে তো। সাফা নিজের কাটা হাতে চুমু খায়। তারপর মনে হচ্ছে সে নিভ্রের স্পর্শগুলো ঠোঁটে ছোঁয়াচ্ছে। দু হাত দুপাশে রাখে, চোখ রাখে শূন্যে। অনুভূতি মিশ্রিত নিঃশ্বাস নিচ্ছে সে। মন বলছে উড়ে বেড়াতে, চিৎকার করে বলতে সে প্রেমে পড়েছে। আবার মনে মনে নিজের এমন কথাগুলো নিয়ে হাসে। সত্যিই কি প্রেমে পড়লে সবাই পাগল হয়ে যায়? তার নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। এই মাতালতায় নিজেকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এই হাতটা আবার চোখের সামনে রাখে। তার কাছে আজ অর্থহীন সবই প্রেম মনে হচ্ছে। তার মনে হচ্ছে এই ব্যান্ডেজেও প্রেম লুকিয়ে আছে নিভ্র সেই ছোঁয়া। তার সবকিছু উল্টো পাল্টা লাগছে। হঠাৎ করেই সাফা উঠে বসে। মনে মনে ভাবে, নিভ্র তো সব দিকেই পারফেক্ট, আর তাকে তো নিভ্র মোটেও পছন্দ করে না। তবে কি হবে তার? প্রথম থেকেই এত ঝগড়া করা কি ছিল? সাফা নিজেকে নিজেই বকে সাফা আবার বলে, অভ্রনীল বলতেই হাজার মেয়ে হাজির হয়। এই হাজার মেয়ের মাঝে আমি এমনিতেই হারিয়ে যাব। তখন কি উনি খুঁজে নেবে আমায়? না তো। তবে আমার এই অনুভূতির কি হবে? সাফা আর ভাবতে পারছে না। সে আবার চিত হয়ে শুয়ে পড়ে, চোখ বুজে নিঃশ্বাস নেয়। কাটা হাতটা বুকে রাখে। অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে তার মাঝে, আর মনের মাঝে এক জ্বালা হচ্ছে তার। নিভ্র রুমে বসে আছে, মাথাটা ঝিম ধরে আছে। সে কি করছে না করছে সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিভ্র বেড টেবিল থেকে মোবাইলটা নিয়ে নিল।
নিচে টেলিফোনে কল দিল রহমত চাচা। কল ধরতেই নিভ্র বলে, চাচা এক কাপ হট কফি নিয়ে আসেন রুমে। বলেই ফোন কেটে দেয়। নিভ্র চিন্তা হচ্ছে সাফার হাতের। কিছুক্ষণ আগেই দেখা হয়েছে, তবুও তার চিন্তা হচ্ছে। যেখানে সে অপারেশন করে এসেও রোগী তেমন দেখতে যায় না, সেখানে সাফার সামান্য হাত কাটা দেখে কেন এত চিন্তিত সে এটা নিভ্র বুঝতে পারছে না। অত বড় বড় অপারেশন করেও সে রোগীর সম্পর্কে ভালো খারাপ ধারণা দিতে পারে, তাই তাদের খোঁজ খবর নেওয়া ছাড়া সে তেমন কিছু করে না। কিন্তু এখন কেন এত চিন্তিত সে? নিভ্র হাতে অ্যাপ্রনটা বেডে রেখে ওয়াশরুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি ছেটায়। হাতের দিকে তাকিয়ে দেখে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সাফার আঙ্গুলের রক্ত এগুলো। নিভ্র কিছুক্ষণ হাত ঘুরিয়ে দেখে, বাম হাত দিয়ে ডান হাতের রক্ত ছুঁয়ে দেখে। আবার আয়নায় তাকায়। নিজেকে কেমন যেন অচেনা লাগছে তার কাছে। আগে এই আয়নার সামনে দাঁড়ালে রাগী জিদ্দি বদমেজাজি নিভ্রকে দেখতো সে, কিন্তু এখন মনে হচ্ছে তার মাঝে এক অদ্ভুত সত্তা কাজ করছে। সবুজ চোখে অন্য কিছু দেখছে, কিন্তু সেই অন্যটাই সে মানতে পারছে না। নিভ্র দাঁতে দাঁত চাপে, মাথার রগগুলো দুপাশে ফুলে ওঠে। নিভ্র ফোঁস নিঃশ্বাস নিয়ে বলে, সব তোমার জন্য। তোমার থেকে দূরত্ব বজায় চলতে হবে, তা না হলে কিছুদিন পরে তো আমি নিজের নামের সাথে অপরিচিত হয়ে যাব। এটা কিছুতেই হতে পারে না। নিভ্র নীল একটা মেয়েতে সীমাবদ্ধ হতে পারে না, নেভার। বলেই পানি দিয়ে হাত ধুয়ে ফেলে। দু হাত একসাথে করে পানি নিয়ে মাথায় দেয়। আয়নায় কিছু পানি মারে। আয়নার বিন্দু বিন্দু পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায়। নিজের চোখের সাথে চোখ রাখে, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তোয়ালে দিয়ে মাথা মোছে, জামা কাপড় চেঞ্জ করে, কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে নেয়। তারপর টেবিলের ডায়েরি নিয়ে সোফায় কাত হয়ে শুয়ে পড়ে। হাতে কলম দিয়ে লেখা শুরু করে। ডায়েরি লেখা নিভ্রের অভ্যাস, সে প্রায় ডায়েরি লেখায়। রহমত রুমে ঢোকার আগেই খ্যাক করে কেশে নেয়। সে যে ছেলেটাকে সে বাঘের গল্প শুনিয়ে ছোটবেলায় ঘুম পাড়াতো, আজ তাকেই সে বাঘের মতো ভয় পায়। ছোটবেলায় নিভ্রকে বাঘের গল্প শোনানো উচিত ছিল না। কথাটা মনে মনে কয়েকবার উচ্চারণ করে, তারপর আবার খ্যাক করে গলা পরিষ্কার করে বলে, নিভ্র বাবা আশুমনি। নিভ্র লিখতে লিখতে জবাব দেয়। আসেন চাচা। রহমত রুমে ঢুকে কাপ রাখে টেবিলে, তারপর যাওয়ার জন্য পা বাড়ায়। নিভ্র মাথা উঁচিয়ে বলে, চাচা এটা তোমার প্রথম ভুল, তাই মাফ করে দিলাম। জীবনে যদি এই ভুল আর একবার করো, তবে বাঘ কেমন হয় তুমি বাস্তবেই দেখবে। রহমত হতভম্ব হয়ে তাকায়। নিভ্র এতটা রেগে তার সাথে কখনোই কথা বলে না, তবে আজ কেন বলল? রহমতের কপালে বিন্দু বিন্দু ঘাম হয়। সে কাপা কণ্ঠে বলল, কেন বাবা, আমি কি কিছু ভুল করছি? করলে কও শুধরাই নেব নে। নিভ্র ডায়েরিটা সোফার এক পাশে রেখে উঠে বসে। রহমতের দিকে সরু চোখে তাকিয়ে বলে, আর যাতে কখনো অনুমতি নিয়ে আমার রুমে আসতে না দেখি চাচা। রহমত মুখে খুশির ঝলক দেখা যায়। গলা গামছা দিয়ে কপাল মুছে বলে, বুঝতাম পারছি বাবা, এখন আসি। আবার অনুমতি নিচ্ছ? আচ্ছা বাবা সারি, এখন আমি যাই। বলেই রহমত রুম ত্যাগ করে। সরি কথাটা শুনে নিভ্র হাসে। নিঃশব্দে সে হাসি আবারও মুখে মিলিয়ে যায়। রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে রাফা। সাফার বিছানায় এখনো আগের মতো চিত হয়ে শুয়ে আছে। দরজার শব্দ পেয়ে হকচটিয়ে উঠে বসে। রাফাকে দেখে মিষ্টি করে হাসে। রাফা এগিয়ে এসে চিন্তিত ভঙ্গিতে সাফার পাশে বসে। একদিন এই মেয়েটাকে সে খুব ভালোবেসে ফেলেছে। কেমন আদর আদর লাগে। এই গোল গোল গাল দুটগুলো টেনে দিতে ইচ্ছে করে। রাফার নিজের ইচ্ছে দাবিয়ে না রেখে সাফার গাল টেনে দিয়ে বলল, তোমার নাকি হাত কেটে গেছে, কিভাবে হলো বলো তো? সাফা আবার হেসে বলল, তেমন কিছু না, একটু করে কেটেছে, দেখুন ব্যান্ডেজও করা হয়েছে। এখন আপনি বলুন কোথায় ছিলেন? রাফা লজ্জিত ভঙ্গিতে তাকালো। সাফা এর অর্থ বুঝলো না, আবার প্রশ্ন করে বলে, কি হলো বলুন। নিশানের সাথে দেখা করতে গিয়েছি। সাফা অবাক হয়ে বলে,
এই নিশানকে আপু? কিছুক্ষণ পরেই আসবে, তখন দেখিনি ওকে। এখন এসব ছাড়ো, চলো খেতে। রাত কয়টা বাজে জানো? কিভাবে খাবো? আমার হাত। নিজের হাত দেখিয়ে মুখ ফুলিয়ে বলে সাফা। সেটা টেবিলে গেলেই দেখা যাবে, চলো এখন। বলেই টেনে তুলে সাফাকে হাত ধরে নিচে নিয়ে আসে। টেবিলে সবাই আগে থেকেই উপস্থিত আছে। মেইন দরজার সামনে বিশাল রুম জুড়ে সাদা সোফা আর টি টেবিল। সেদিকে থেকে কিছুটা এগিয়ে এলেই একটু উঁচু জায়গা জুড়ে ডাইনিং টেবিল, তার বিপরীতে সিঁড়ি। টেবিলে সবার সামনে চেয়ারে বসেছে মাহবুব, তার দুপাশে দুই ছেলে আর ছেলেদের পাশে তাদের সহধর্মিণী। তার পাশে একটাতে অভ্র বসে আছে। সাফা চারিদিকে চোখ বুলিয়ে দেখে, কিন্তু যাকে খুঁজছে সে নেই। সাফা নীলাভ চোখ নিভ্রকে খুঁজছে, কিন্তু সে তো জানে না নিভ্র সবার সাথে খুব একটা খাওয়া দাওয়া করে না। সাফা টেবিলের সামনে দাঁড়ায়, তাকে দেখেই অভ্র আর চোখে তার দিকে তাকায়। ইফতেখার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মাহবুব বলে, দাদুমণি নাকি আজ হাত কেটেছে? তুমি আর কখনো রান্নাঘরে যাবে না। আর ছোট বৌমা, ওকে খাইয়ে দাও। ডান হাত কেটেছে মনে হয়। বসো দাদুমণি। সাফা অবাক হয় সবার এত মিষ্টি ব্যবহারে। তার জানা মতে বড়লোক মানুষের মন অনেক ছোট, কিন্তু এদের দেখে তা মনে হচ্ছে না। কাউকেই না দেখে না, যেন আগেই তার সম্পর্ক মতামত দেওয়া একদম বোকামি। ইফতেখার প্লেটে ভাত চিকেন দেয়। সাফার বাবা আগেই বলেছে সে খায় না সে কোনো প্রজাতির মাছও। এটা শুনে সবাই একবেলা অবাক হয়েছে। ইফতেখার সাফার পাশে বসে। সাফার মন খুশিতে বাকবাকুম করে ওঠে, মুখে প্রচন্ড বেগে হাসি ছুটে বেড়ায়। সাফা দ্রুত চেয়ারে বসে পড়ে। ইফতেখার তাকে লোকমা তুলে মুখে দেয়। সাফা মুখে নিয়ে চেবাতে গিয়ে গলায় বাজে, খুক খুক করে কেসে ওঠে। অভ্র পানি এগিয়ে দেয়। সবাই ব্যস্ত হয়ে পড়ে। সাফার পাশেই মোহনা ছিল, মাথায় হাত বুলিয়ে দেয় সে, পানি খাইয়ে দেয়। সাফা হঠাৎ করেই হু হু করে কেঁদে দেয়। সবাই একবেলা ভয় পেয়ে যায়। অভ্র নিজের চেয়ার ছেড়ে এই পাশে আসতে নেয়, তার আগেই সাফা ইফতেখারকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। সবাই প্রচন্ড ভাবে অবাক হয়ে তাকিয়ে আছে। নিভ্র পায়চারি করছে নিজের রুমে, তার একদমই ভালো লাগছে না রুমে। তার মন বলছে নিচে একবার সাফাকে দেখে আসতে, আবার মস্তিষ্ক বলছে না কখনোই যাওয়া উচিত না। নিভ্র দোটানায় আছে। নিভ্র এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে বলে, রোগী দেখা ডাক্তারের কর্তব্য। সাফা যেহেতু রোগী, তাই তাকে দেখতে যাওয়া উচিত। নিভ্র, এটা তোর কর্তব্য। নিভ্র বোকার মতো নিজের মস্তিষ্ক একটা ভিত্তিহীন যুক্তি দিয়ে রাজি করছে, যেখানে সে নিজেই জানে নিভ্রনীল অপারেশন করেও রোগীর ভালো অবস্থা দেখলে তাকে দ্বিতীয়বার দেখতে যায় না। সেখানে সামান্য হাত কাটা দেখতে মাশহুর হার্ট সার্জেন্ট নিভ্রনীল এতটা হাঁসফাঁস করছে। নিভ্র হাঁটা দেয়। সিঁড়ি দিয়ে নামতেই নিভ্র সাফার কান্নার আওয়াজ শুনতে পায়। সে দ্রুত এগিয়ে আসে। ইফতেখারকে জড়িয়ে সাফাকে কাঁদতে দেখে নিভ্র থমকায়। মেয়েটার কিছু হয়েছে ভেবেই সে দ্রুত এগিয়ে এসে সাফার পাশে দাঁড়ায়। উত্তেজিত হয়ে বলে, আবার কি হলো? ব্যথা পেয়েছো? কোথায় পেয়েছো? তুমি কি কখনোই শুধরাবে না? কবে সিরিয়াস হবে? হোয়াট হ্যাপেন্ড? টেল মি সামথিং ডফার। নিভ্র কথাগুলো এমন ভাবে বলছে যেন তার সামনে 5 বছরের একটা বাচ্চা আছে। সাফাকে দেখে যতটা না অবাক মাহবুবের পরিবার, তার চেয়েও বেশি নিভ্র এখানে আসা আর নিভ্রের এমন আচরণে অবাক তারা। বাকরুদ্ধ হয়ে সবাই নিভ্রের দিকে তাকায়। সাফা এবার কান্না থামিয়ে আহাম্মকের মতো নিভ্রের দিকে অশ্রুসিক্ত চোখে হা করে তাকায়। তার হাতগুলো এখনো ইফতেখারের কোমর জড়িয়ে আছে। নিভ্র সবার দিকে নজর নেই। সে সাফার কাটা হাতে এগিয়ে এনে দেখে, তারপর শীতল কণ্ঠে বলে, মেডিসিন নিয়েছো? সাফার নিভ্রের কথা কানে যাচ্ছে না। সে নিভ্রকে দেখছে। তার মন বলছে তার কাটা হাতে এত যত্ন কেন নিভ্রের? হতে পারে ডাক্তার হিসাবে সে রোগীদের প্রতি একটু বেশি আবেগী। ইস,
এমন হলে সে তার হাত কেটে কেটে খণ্ডে খণ্ডে ভাগ করবে। তার ডাক্তার সাহেব তা এক এক করে লাগাতে ব্যস্ত থাকবে আর সে এইভাবে দেখবে তাকে। নিভ্র ঝাঁঝালো গলায় বলে, তোমাকে আমি প্রশ্ন করছি সাফা, অ্যান্সার মি। নিভ্র কণ্ঠ কানে আসতেই সাফার ভাবনার সুতো ছিঁড়ে সে হাবার মতো মাথা একবার হা এর মতো ঝাঁকায়, আবার না এর মতো ঝাঁকায়। নিভ্র বিরক্ত হয়, মেয়েটা এমন কেন? কেন সিরিয়াসনেস নেই? নিভ্র চোয়াল শক্ত করে বলে, ঠিক করে বলো। মেয়েটাকে এভাবে নিজের ভিলেন রূপ না দেখালে হয় না দাদু ভাই? মাহবুব সাহেব গলা উঁচু করে বলে ওঠে। নিভ্র যেন হুঁশ আসে, সে ডাইনিং টেবিলের দিকে তাকায়। সবাই তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। নিভ্র এবার মনে হয় সে আবার বেশি বেশি করে ফেলেছে। নিভ্র তবুও বলে, অসুস্থ ছিল তো, তাই মনে হয়েছে আবার ব্যথা পেয়েছে, তাই ভেবে বলেছি। ডাক্তার আমি, তুমি না দাদা যান। কথা এড়াতে বলে নিভ্র। রাফা ফোড়ন কেটে বলে, তাই নাকি ভাইয়া? তুমি রোগীদের ব্যাপারে এত সিরিয়াস? কি আর বলবো, তবে সাফা আমার ভাইয়া কিন্তু সব দিক দিয়েই সিরিয়াস। তাই যেহেতু তুমি তার পেশেন্ট বর্তমানে, তাই তোমাকেই সিরিয়াস থাকতে হবে। কি বলো ভাইয়া, তাই না? নিভ্রর হাসি মানেই বুঝতে পারে, তবুও বলে। আর পানির বোতলটা দে, ওটাও নিতে এসেছি। রাফার পানির বোতল এগিয়ে দিল। সবাই মনকে সান্ত্বনা দিলে নিভ্র পানির বোতল নিতে এসেছে। এমনিতেও তারা নিভ্রকে প্রশ্ন করে রাগিয়ে দিতে চায় না। তারা এমনই অবাক হয়ে আছে নিভ্রর এমন কার্যকলাপে। যেখানে সে কথা কম বলে সেখানে নিজের কাজের জন্য নিজেই কৈফিয়ত দিচ্ছে, এটা ভেবেই সবার মাথা হ্যাক হয়ে আছে। তাই তারা খাবারে মনোযোগ দিল। নিভ্র কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে বলে, খাবার খাওয়া শেষে মেডিসিন নেবে। বলেই ঠাস ঠাস পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে যায়। সাফা অবাক হয়ে দেখে, তার মনে প্রশ্ন, নিভ্র থাকে কোথায়? সব সময় ছাদের দিকে যায় কেন? ইফতেখার সাফার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার কি অসুস্থ লাগছে? না আন্টি, আসলে অনেকদিন পরে আপনার হাত দেখে আমার আম্মুর কথা মনে পড়ছে। অনেক দিন হয়ে গেল তার সাথে দেখা নেই। যদি তার কাছে একবার গিয়ে আম্মু বলে ডাকতে পারতাম। আফসোস, এমনটা করা যায় না। সাফার কথায় আর কান্নায় সবাই আহত হয়। সবার চোখেই পানি চলে আসে। একবার সাফার দিকে তাকায়। মেয়েটা অনেক ছোট বয়সে মা হারিয়েছে, তাই কষ্টও বেশি। মা ছাড়া মেয়েদের পৃথিবীটাই অন্ধকার। রাজীব সান্ত্বনার সুরে বলে, এইভাবে মন খারাপ করবে না, আমরা সবাই তোমার পরিবার। এখন তাই মন খারাপের কিছু নেই। এক মায়ের বদলে 2 মা আছে এখানে, তাই নো মন খারাপ মিষ্টির দোকান। সাফা রাজীবের কথায় হেসে দেয়। মনে মনে নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে তার। কি সুন্দর পরিবার পেয়েছে। কিছুদিনের জন্য হলেও সে খুশি। সবাই সাফার হাসি দেখে হাসে, কিন্তু দুজন চোখ সরিয়ে নিল না। এক অভ্র আর এক নিভ্র। অভ্র আর চোখে সাফার হাসি দেখছে আর নিভ্রর কথা ভাবছে। আর নিভ্র দোতলা থেকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সাফাকে দেখছে। এখানে আসা আর তার মস্তিষ্কের অভাবে বোঝানো সফল হয়েছে তা মনে হচ্ছে। সাফার একটু কান্না একটু হাসি দেখে নিভ্রও হালকা হাসে। ইফতেখার সাফাকে জড়িয়ে বলে, যদি বলি আমাকে আম্মু বলে ডাকতে, তবে কি তুমি রাগ করবে? সাফা তাকালো মাথা তুলে, খুশিতে হেসে বলে, কখনোই না আম্মু। ইস, কতগুলো বছর পরে আম্মু ডাক শুনছে। সাফা অবাক হয়ে দেখে, কত বছর মানে? নিভ্র কি তাহলে নিজের মাকে আম্মু বলে ডাকে না? তবে মা বলে না, নাকি অন্য কিছু? সাফার মনে এক পাহাড় প্রশ্ন জাগে, কিন্তু উত্তর কার কাছে চাইবে সে জানে না। নিভ্র উপর থেকেই শুনতে পায় কথাটা। মনে তখন খুব কষ্ট হয় নিভ্রের। সেও তো কতদিন আম্মুকে আম্মু বলে ডাকে না। কথাটা ভেবে নিভ্রের চোখ ঝাপসা হয়। সে অন্যদিকে মুখ ঘুরায়।
মনে মনে সাফাকে বলে মেয়েটা থেকে দূরে যেতে চেয়েও পারছে না। সব সময় কেন এর আশেপাশেই থাকতে ইচ্ছে করে। ওহ বলে নিভ্র শ্বাস নেয়। দূরেও থাকতে পারছে না, আবার কাছেও যেতে পারছে না। কেন এমন হচ্ছে নিভ্রর সাথে, এই প্রশ্নটাই মাথায় ঘুরছে। সাফা ভার্সিটি যাবে আজ, তাই রেডি হচ্ছে। গায়ে তার নীল 3 পিস, চুলগুলো আগের মতোই কাঠি দিয়ে খোপা করা। হাতে ব্যাগ নিয়ে সে বেরিয়ে পড়েছে রুম থেকে। ইফতেখারকে আর মোহনাকে যাওয়ার সময় বলে বের হয়েছে। দরজার কাছে এসেই অভ্রকে চোখে পড়ে। অভ্র ঠোঁটে হাসি টেনে বলে, ভার্সিটি যাবে নাকি? স্যার, তবে আপনাকেও কিছু বলার আছে। অভ্র গাড়ির দরজা খুলতে গিয়েও খুলল না, উত্তরের আশায় বলে, কি বলবে বলো, এটার জন্য পারমিশনের কি আছে? তবে হ্যাঁ, মিষ্টির দোকান, তুমি বাসায় আমাকে সার করবে না। সাপা মুচকি হাসে। অভ্র ওখানেই থমকায়। এই হাসিতে তার কেমন যেন দম বন্ধ বন্ধ অবস্থা হয়, কারণ সে চাইলেও এই হাসিতে ডুবতে পারবে না। নিভ্র নিজের গাড়ি বের করে সাফাকে আর অভ্রকে কথা বলতে দেখেই গাড়ি থামায়। নিভ্রর কি হলো কে জানে, সে গাড়ি থেকে নেমে পড়ে। সাফা অভ্রকে বলে, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য ক্লাস টেস্টের পরীক্ষাটা ভালো হয়েছে। অনেকগুলো থ্যাংক ইউ হেল্পের জন্য। সাপার কথায় ভঙ্গি দেখে অভ্র হেসে দেয়। নিভ্র এগিয়ে এসে দাঁড়ায় তাদের সামনে, চোখে মুখে তার বিস্ময়। যেহেতু একই ভার্সিটিতে যাব, তবে তুমিও আমার সাথে চলো সাফা। তোমার কি কোনো প্রবলেম আছে? অভ্র সাফার দিকে তাকিয়ে কথাটা বলে। নিভ্রে যেন সারা শরীর জ্বালা করে কথাটা শুনে। বুকের ভিতর ধূপ করে জ্বলে ওঠে। নিভ্র তাকিয়ে থেকে সাফার মুখের দিকে। সাফার উত্তর জানা তার জন্যই খুব প্রয়োজন। অভ্র সাফার চাইতেও নিভ্রকে বেশি দেখছে। মনে মনে সে শুকনো হাসি হাসে। সাফার মাঝে ডুবে তার ভাই যে এমন আবুল হয়ে যাবে, এটা সে ভাবতেও পারছে না। অভ্র আর চোখে নিভ্রকে দেখছে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে তার। সাফা একবার নিভ্র আর একবার অভ্রর দিকে তাকিয়ে চোখ বাঁকিয়ে বলে, আরে ডাক্তার সাহেব না, মানে অভ্রনীল ভাইয়া, আপনি এখানে কি করছেন? নিভ্রর সাথে সাথেই রাগ উঠে, নাক লাল হয়ে যায়। মনে মনে দাঁতে দাঁত চেপে বলে, ভাইয়া, এতদিনে কি দেখে আমাকে ওর ভাইয়া মনে হয়েছে? অদ্ভুত। অভ্র নিভ্রর দিকে ঘুরে তাকায়। নিভ্রর রাগ সাফা না বুঝলেও অভ্র বুঝতে পেরেছে। নিভ্রর এমন কারণবিহীন রাগ দেখে অভ্র চশমাটা ঠিক করে। তারপর সাফার সাথে তাল মিলিয়ে বলে, কিরে তুই এখানে? নিভ্র ভনিতা ছাড়াই বলে, সাফার সাথে কাজ আছে আমার। অভ্র অবাক হয়ে বলে, সাফার সাথে তোর কি কাজ? নিভ্র বিরক্তি নিয়ে তাকায়। অভ্র বুঝতে পারে নিভ্রের রাগ ধীরে ধীরে মাথায় চড়ছে, তাই সে বলে, সাফা, তুমি বরং নিব্রের সাথে কথা বলে নাও। আসলে তুমি তো অসুস্থ, আর নিব্র তো ডাক্তার, তাই না? ডাক্তার আর রোগীর অনেক কথাই থাকতে পারে, তাই কথা বলে নাও। আমি ওয়েট করি, তারপর একসাথে ভার্সিটিতে যাব। নিভ্র পকেটে হাত ঢুকিয়ে বলে, সাফাকে আমি দিয়ে আসবো, তুই বরং চলে যা। এক হাতে জড়িয়ে অভ্রর সাথে হাঁক করে নিভ্র। মুচকি হেসে বিদায় দেয়। অভ্র গাড়িতে বসে একটা দীর্ঘশ্বাস নেয়। একবার জানালার গ্লাস দিয়ে বাহিরে তাকায়। সাফা মুচকি হাসে। অভ্র গাড়ি স্টার্ট দেয়। বুকটা কেমন ভার ভার হয়ে আসছে, চোখ জ্বালা করছে। অভ্র চশমাটা বাম হাতে খুলে শার্টের হাতায় চোখ মুছে কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে আবার চশমাটা পরে নেয়। প্রথম সব কিছুতেই এক অদ্ভুত অনুভূতি লুকানো থাকে। অভ্রর বেলাও তাই হচ্ছে। প্রথম ভালোবাসায় পড়েছে, তাই প্রথম কষ্টটা আঁকড়ে নিয়েছে তাকে। এ যেন দম বন্ধ ভালোবাসায় আটকে আছে সে। সাফা এক চোখ ছোট করে ডান হাত কোমরে দিয়ে নিভ্রর দিকে তাকিয়ে আছে। নিভ্র অভ্রর গাড়ির দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে সাফা কেমন সন্দেহ চোখে দেখছে তাকে। নিভ্র নিজেকে ঠিক করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি। কি ভাবছো? আগ্রহ নিয়ে প্রশ্ন করে নিভ্র। আপনার কি কিছু হয়েছে? না মানে কেমন আজীব বিহেভ করছেন। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? নিভ্র এবার নিভ্র সে ভাবতে থাকে, কেন সাফাকে দাঁড় করিয়ে রেখেছে। এটা তো সে নিজেই জানে না। তার মনে হচ্ছে সে আন্ডার দ্য কন্ট্রোল নেই। নিভ্র ভাবে সাফাকে কি বলবে এখন।
কি কথা বলবে বলে রেখেছে। এটা তো তার নিজেরই অজানা। এখন কি হবে? নিভ্র কিছুক্ষণ ভাবে, তারপর বোকার মতো হেসে বলে। আসলে তোমার হাতের অবস্থা জানা ছিল। সাফা যেন আকাশ থেকে পড়েছে, মুখটা হাঁ করে ফেলে বলে, এটা তো আপনি স্যারের সামনেও বলতে পারতেন। আসল কথা এটা না, আমি সব বুঝে গেছি আপনার আসল কাহিনী। আসলে আপনি প্রতিশোধ নিতে চান, তাই না? হোয়াট? হোয়াট বাদ দেন। আপনি আসলে আমার থেকে প্রতিশোধ নিতে চান। ওই দিন ওই যে আপনাকে রিক্সা থেকে নামাতে চেয়েছিলাম, তাই আপনি নিজের গাড়ি থেকে মাঝ রাস্তায় নামিয়ে দিতে চান, তাই না? নিভ্র বেকুবের মতো তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না সাফা এমন কিছু ভাবতে পারে। কোথাকার কথা কোথায় নিয়ে যায় এই মেয়ে, স্টুপিড একটা। নিভ্র চোখ রাঙিয়ে তাকায়, উঁচু শব্দে বলে, শাট আপ সাফা, গাড়িতে বসো। সাফা ঝাড়ি খেয়ে গাড়ির দিকে যায়। সে জানে এই লোক তাকে নামিয়ে দিবে, তবুও নিভ্রর পাশে বসে যেতে ইচ্ছে করছে। সাফা সামনে বসতে চেয়েও বসে না, ভাবে নিভ্র যদি রাগ করে, তাই পিছনের দরজা খুলতে চায়। নিভ্র এগিয়ে এসে বলে, তোমার কি আমাকে ড্রাইভার মনে হয়? গাড়ির দরজা খুলতে খুলতে বলে, হোয়াট? কথায় কথায় এখন তো আপনি চেঁচান। আজীব লোক তো, যে গাড়ি চালায় সেই তো ড্রাইভার। যেহেতু আপনি এখন গাড়ি চালাবেন, তাই আপনি ড্রাইভার হবেন না তো আমি হব নাকি বলুন? নিভ্র তাকালো, চোখ ছোট ছোট করে বলে, আমার পাশে বসো, তা না হলে লোকেও আমাকে ড্রাইভার ভাববে। আমজনদের কাছে তো মশহুর সাফার এত যুক্তিপূর্ণ কথা নেই, তাই তারা এটা বুঝতে পারবে না। সাফা চোখে মুখে রাগ দেখালো, কিন্তু মনে মনে খুশি হলো। খুশি মনে সে গাড়ির সামনে সিটে বসে পড়ে। নিভ্রও বসে। নিভ্র সাফার দিকে এক ভ্রু কুচকে তাকিয়ে আছে। সাফা চোখ ছোট করে কপাল কুচকায়, হাত নাড়িয়ে বলে, কি এইভাবে তাকিয়েছেন কেন? নিভ্র জবাব দিল না। সাফার দিকে তাকিয়ে থেকেই তার দিকে এগিয়ে আসে। সাফা নিভ্রকে এভাবে তার দিকে ঝুঁকতে দেখে সাথে সাথে চোখ বুজে পিছনে হেলে পড়ে। চোখ মুখ খিচে আছে সাফা। হাত দিয়ে সামনের ওড়না খামচে ধরে সে। গালের সেই ভয়ঙ্কর টোল দৃশ্যমান হয়। নিভ্র তাকায় সাফার দিকে। কয়েক ইঞ্চি দূরত্ব। নিভ্রর মন বলছে এই দূরত্ব মিলিয়ে দিতে, আর মস্তিষ্ক বলছে ভুলেও না নিভ্র। কিন্তু নিভ্রর খুব ইচ্ছে হচ্ছে এই ভয়ঙ্কর টোলে নিজের শুষ্ক লাল ঠোঁটছোড়া ডুবিয়ে দিতে। সাফার বুকের বাঁ পাশের সেই অস্থির হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক শব্দ করছে। নিভ্র থমকে থাকে কিছু সময়, কান খাড়া করে শুনে সেই শব্দ শুনেই মনে হয় নিজের শব্দটাও দ্বিগুণ তালে বাড়ছে। নিভ্র আবার সাফার টোলটাতে তাকায়। সাফাকে চোখ মুখ খিচে থাকতে দেখে নিভ্র মুচকি হাসে। নিজেকে সামলায় সে। ডান হাত দিয়ে সাফার সিট বেল্টটা টেনে লাগিয়ে দেয়। সাফার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। সাফার ডান চোখের পাশ ঘেঁষে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। সাফা মুহূর্তেই চোখ খুলে তাকায়। নিভ্র একটা বাঁকা হাসি দেয়। সাফা অবাক সেই হাসি দেখে। ভয়ে কিছুক্ষণ আগেও তার অবস্থা খারাপ ছিল। সে তো জানে এইসব মডেলের ক্যারেক্টার সার্টিফিকেট খুবই ভয়াবহ। নাঙ্গু পাঙ্গু ড্রেস পরা মেয়েদের সাথে এরা ইটিস পিটিস করে ছবি তোলে। ছি, ভাবতেই তার ঘৃণা করে। নিভ্রকে তার তেমন মনে না হলেও ভয় পেয়েছিল, সাথে এক ভয়াবহ অনুভূতির শিকার হয়েছে। সাফা জানালার দিকে তাকিয়ে শ্বাস নেয়। নিভ্র গাড়ি স্টার্ট দেয়। মনে মনে হাসি পাচ্ছে তার। সাফার ভয়াত্মক মুখ দেখে এক প্রকার মজাই পেয়েছে সে। দুজনের মাঝে আর কথা হলো না। নিভ্র সাফাকে তার ভার্সিটির সামনে নামিয়ে দেয়। সাফা নেমে পড়ে, সোজা হেঁটে কিছু দূর চলে যায়। নিভ্র তাকিয়ে থাকে। সাফা একবার পিছনে ফিরে তাকায়, আর একটা মুচকি হাসি দেয়। নিভ্র তাকিয়ে থাকে সেই হাসির দিকে। সাফা অনেক আগেই তার চোখের সামনে থেকে মিলিয়ে গেছে, কিন্তু সে এখনও তাকিয়ে আছে। তার চোখের সামনে এখনও সেই হাসি মাখা মুখ ভাসছে। সাফা মুখ ফুলিয়ে বসে আছে, আর তার একপাশে ঝুমা, সাথে অভি ভাইয়া। সাফা ভাবতেও পারছে না তার প্রিয় থেকে প্রিয়লতা কিভাবে চুটিয়ে 5 বছর প্রেম করছে, আর সে টেরও পায়নি কিভাবে এত নিষ্ঠুর হয় এরা। এটাই ভেবে পাচ্ছে না সাফা কপট রাগ নিয়ে এবার গিজগিজ করে ওঠে, ঝাঁঝালো কণ্ঠে বলে, বন্ধু মানে হারামি। আই নো, ইউ নো, অ্যান্ড উই অল নো। কিন্তু ভাইয়া মানে তো একগুচ্ছ ভালোবাসা। তাহলে এই একগুচ্ছ ভালোবাসা হয়ে আপনি কিভাবে পারলেন আমাকে ধোকা দিতে? কিভাবে ভাইয়া?
সাফার এমন কাঁদো কাঁদো কথা শুনে সাব্বির বলে, ঠিক আছে, এমন একটা ভাব নিচ্ছিস মনে হচ্ছে অভি ভাইয়া ঝুমার সাথে 5 বছর আর তোর সাথে 10 বছরের রিলেশনশিপে ছিল, এখন তোকে সেকা দিয়ে বেকা করে দিছে। কথাটা বলে সাব্বির হুহা করে হেসে ওঠে। সাফার আগে ফোঁস ফোঁস করছে। অভি চোখ রাঙিয়ে চুপ করতে বলে সাব্বিরকে। সাব্বির ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে বসে। সাফা ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে নেয়। অভি কান ধরে ঝুমাকেও ইশারা করে। ঝুমাও কান ধরে, দুজনেই একসাথে পড়ে।